রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, সরিয়ে দেওয়া এক পরিচালককেও। শাহাবুদ্দিনকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন জানতে চেয়ে অধিদপ্তরকে মন্ত্রণালয়ের চিঠি। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে সরকারের খরচ শত শত কোটি টাকা। দেশে আরও ৪২ জনের মৃত্যু। সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। চট্টগ্রামে প্রবাসীদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষার বুথ মাত্র একটি। বারবার স্থান পাল্টানোয় ভোগান্তি। নির্ধারিত সময়ে রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কা। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি। পানিবন্দী লাখ লাখ মানুষ। পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত। পারাপারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন। এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন আজ। ১,০০১ টাকায় ফ্ল্যাট পাবে ৬০০ পরিবার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়। অধিদপ্তরের মহাপরিচালকের পর এবার সরিয়ে দেয়া হচ্ছে হাসপাতাল পরিচালককেও। তার অপসারণের ফাইলে সই করেছেন স্বাস্থ্য সচিব। এদিকে ডিজির পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী এড়িয়ে যান। পরে তিনি দাবি করেন করোনা মোকাবেলায় সফল মন্ত্রণালয়। তোলপাড় স্বাস্থ্য খাত। নানা অভিযোগের মুখে এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব ও এক পরিচালককে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার পদত্যাগ করেছেন মহাপরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। বুধবার সারাদিন মন্ত্রণালয়ের আলোচনায় কে হচ্ছেন নতুন মহাপরিচালক। গ্রেড 1-এর পদ হওয়ায় এটি মন্ত্রণালয় নির্ধারণ করে না। এ অবস্থায় সচিব জানালেন, নতুন মহাপরিচালক নিয়োগ হলে তার সাথে কাজ করতে প্রস্তুত মন্ত্রণালয়। কে নিয়োগ হবে না হবে আমাদের কাছে এখনো কোনো ইনফরমেশন নাই। এইটা আসলে প্রসেসটা জনপ্রশাসন থেকেই হবে, কারণ এটা তো অনেক বড় পদ। এর নিচের পদগুলো আমাদের মিনিস্ট্রি করে। পরে এ বিষয়ে মন্ত্রী কথা বলেন গণমাধ্যমে। অধিদপ্তরের পাশাপাশি মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে নানা সমালোচনা থাকলেও করোনাকালে দেশে মৃত্যুর হার কম থাকাকে বড় সাফল্য বলে দাবি করেন তিনি। ভালো করেছে কিনা সেটা সাংবাদিক ভাইরা তো ভালো বুঝতে পারেন। আপনার পরীক্ষায় কত নাম্বার পেলেন এইটার উপরে ডিপেন্ড করে আপনি পরীক্ষা কেমন দিয়েছেন। আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো নাম্বার পেয়েছে। নাম্বারটা কি? যে আমাদের মৃত্যুর হার 1.5%। এটা হলো সবচেয়ে বড় নাম্বার, যেটা আমেরিকাতেও 6%, ইউরোপে 10%, পৃথিবীটা হলো 6%। যেখানে যেখানে প্রয়োজন পরিবর্তনের সেই বিষয়গুলো আমরা অবশ্যই দেখব। আমরা চাই যে এখানে সুষ্ঠু পরিচালনা হোক। তবে এই সময় তার পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান স্বাস্থ্যমন্ত্রী। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। যাচাই বাছাই ও সরেজমিনে পরিদর্শন ছাড়াই রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেলকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন দেয়া হলো জানতে চেয়ে এখন স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। সারা দেশে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয়েছে চিঠিতে। কোভিড পরীক্ষায় জালিয়াতি সহ নানা অনিয়মের অভিযোগে গত 19 জুলাই রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালায় র্যাব। তার দুদিন পর 21 জুলাই হাসপাতালটি সরেজমিনে পরিদর্শন ছাড়াই কিভাবে করোনা পরীক্ষার অনুমতি পেল তার ব্যাখ্যা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি পাঠায় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সাথে সারা দেশে যেসব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ ও নবায়ন হয়নি তার পূর্ণাঙ্গ তালিকাও চাওয়া হয় চিঠিতে। চিঠিতে আরও বলা হয়, সরেজমিনে পরিদর্শন ছাড়াই শাহাবুদ্দিন মেডিকেল সহ 4টি বেসরকারি করোনা পরীক্ষা কেন্দ্রকে অনুমোদন দেয়া হয়। তাদের করোনা পরীক্ষার কোনো প্রস্তুতি ছিল না। এমন অনিয়মে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। বেসরকারি হাসপাতাল ও প্রতিষ্ঠানকে করোনা চিকিৎসায় যুক্ত করার 4 মাস পর সেবার মান নিয়ে টনক নড়তে শুরু করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে হাসপাতাল ও স্বাস্থ্যকর্মীদের পেছনে সরকার খরচ করছে শত শত কোটি টাকা। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবেই 2 শতাধিক হাসপাতালে এই মুহূর্তে রোগী আছে মাত্র 4,500। শত কোটি টাকা খরচ করে নির্মাণ করা ফিল্ড হাসপাতালগুলোতেও রোগী নেই বললেই চলে। মাহমুদ রাকিবের রিপোর্ট।
গত মার্চে দেশে প্রথম করোনা শনাক্তের পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নিয়ে আসছে। চিকিৎসার নামে সরকারের কাছ থেকে অধিদপ্তর ও মন্ত্রণালয় নানাভাবে শত শত কোটি টাকা বরাদ্দ নিলেও তার সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। অনুসন্ধানে দেখা যায় রাজধানীতে প্রায় ৬৫ কোটি টাকা ব্যয়ে ২০১৩ শয্যা বিশিষ্ট একটি ফিল্ড আইসোলেশন সেন্টার নির্মাণ করা হলেও সেখানে বর্তমানে রোগী আছেন মাত্র ১৭ জন, অথচ সেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ রয়েছে ৫৫০'রও বেশি। একইভাবে ঢাকা মেডিকেলের কোভিড ইউনিট, মুগদা ও শেখ রাসেল সহ বেশিরভাগ হাসপাতালের পেছনে প্রতি মাসে কোটি কোটি টাকা ব্যয় হলেও সেসব জায়গায় সক্ষমতার অর্ধেক শয্যাই ফাঁকা। এছাড়া বিশেষায়িত কোভিড হাসপাতাল ঘোষিত হলি ফ্যামিলিতে সরকারিভাবে প্রতি মাসে প্রায় ৭ কোটি টাকা খরচ হলেও সেখানে রোগী ভর্তি আছে মাত্র ১৪৩ জন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে বিষয়টি মাথায় রেখে তারা কোভিড হাসপাতাল কমানোর উদ্যোগ নিয়েছে। নতুন করে একটি হাসপাতাল চালু হওয়ার কথা ছিল। ঢাকা সিটি কর্পোরেশনের যে মার্কেটটিকে আমরা হাসপাতাল করতে চাচ্ছিলাম, সেটিকে হাসপাতাল করার কথা ছিল, সেটি আপাতত আমরা চালু করছি না। সব হাসপাতালের পরিচালকদের নির্দেশ দিয়েছি যে হাসপাতালের পাশাপাশি যে সমস্ত সরকারি রেস্ট হাউস আছে সেগুলিকে ব্যবহার করার জন্য, এবং আগে যে হোটেলের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেই চুক্তিগুলিকে কমিয়ে নিয়ে এসে নতুন করে চুক্তি করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্য অধিদপ্তর করোনার নামে ব্যবসা করছে বলেই মানুষ সেবা পাচ্ছে না। খরচ না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না, এই জন্য খরচ করার দিকেই বেশি আছে। মানুষের সেবা নিশ্চিত করার প্রয়োজনের তুলনায় টাকা খরচ হচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট জায়গাগুলোতে আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। আমাদের সবচেয়ে বেশি টাকা খরচ করার কথা ছিল টেস্ট কেনার পিছনে। অনেক বেশি কস্ট দিয়ে, যেরকম বসুন্ধরা ফিল্ড হাসপাতাল হয়েছে, আয়োজন অনেক বড় কিন্তু সেবাটা অনেক ছোট হয়ে গেছে। করোনা নিয়ে যে একটা ব্যবসা চলছে না এটা নয়, এপিডেমিক কন্ট্রোলের যে লিডারশিপ ওটার দুর্বলতা ছিল গুরুতর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী করোনা চিকিৎসার জন্য দেশে এই মুহূর্তে মোট শয্যা রয়েছে মাত্র ১৫,৪৬৮টি। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। করোনায় দেশে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭৫১ জনে। প্রায় ১৩,০০০ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২,৭৪৪ জন। গতকাল দুপুরে নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার মুজাহিদ শুভ। করোনা সংক্রমণের ১৩৭তম দিনে পা রাখলো বাংলাদেশ। আজও মারা গেছে ৪২ জন। আমরা প্রথমে জানাবো শেষ ২৪ ঘন্টায় বাংলাদেশে নমুনা পরীক্ষা হয়েছে ১২,০৫০ জনের, যেখানে আক্রান্ত হয়েছেন ২,৭৪৪ জন এবং মারা গেছেন ৪২ জন। মোট মৃত্যুর সংখ্যা ২,৭৫১ এবং সুস্থ হয়েছেন ১,৮০৫ জন। যদিও সুস্থতার হার কয়েকদিন থেকে আমরা খুব কম দেখছি, সব মিলে ১৬ লাখ এখন পর্যন্ত সুস্থ হয়েছে। আমরা যদি পরে আপনাকে জানাতে চাই রেখাচিত্রের মাধ্যমে বাংলাদেশের সংক্রমণের ঊর্ধ্বগতি। আমরা দেখেছি যে ৮ মার্চ বাংলাদেশ প্রথম আক্রান্ত হয়েছিল করোনায়, এরপরে ২ জুনে এসে সেটি ৫০,০০০ ছাড়িয়েছে। এর মাত্র ১৬ দিনের মাথায় ১৮ জুন এসে ১ লাখ ছাড়িয়েছে। ১৮ জুন থেকে ২ জুলাইয়ের মাঝে আমরা দেখেছি আরও ৫০,০০০। তার মানে প্রতি ১৫ কিংবা ১৬ দিনে আমরা দেখছি ৫০,০০০ করে ছাড়িয়ে যাচ্ছে, এবং ২ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত এই ২০ দিনে আমরা দেখছি যে আরও ৬৩,০০০ আসলে বেড়েছে। ৪২ জন মারা গেছে, এর মধ্যে পুরুষ ৩০ জন, নারী ১২ জন। এর মধ্যে ১১ থেকে ৪০ বছর পর্যন্ত ৫ জন, ৪১ থেকে ৫০ বছর পর্যন্ত ৩ জন, ৫১ থেকে ৬০ বছর পর্যন্ত ১১ জন এবং ৬১ থেকে ৭০ বছর পর্যন্ত ১৪ জন। ৫১ থেকে ৭০ বছর পর্যন্ত আমরা সবসময় দেখি যে মৃত্যুর হারটা বেশি, এবং এবারও সেটি ২৫ জন। সারা বিশ্বে মৃতের হারের দিক থেকে সব থেকে শীর্ষে কারা আছেন? যুক্তরাষ্ট্র আছে শীর্ষে, তারপরে ব্রাজিল, তারপরে যুক্তরাজ্য, মেক্সিকো, তারপরে ইতালি। এই ৫টি দেশে এখন পর্যন্ত সারা পৃথিবীতে মোট মৃত্যু ৬,১৯,৬০৫ এবং এর মধ্যে শীর্ষ ৫টি দেশে এই মৃত্যু ৩,৪৭,৪৪৫ জন। স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চললেই একটি সুস্থ বাংলাদেশ গড়া সম্ভব। তো এই ছিল এখানকার সবশেষ। বাংলা সময়ে আরও থাকছে। মৃত প্যাথোলজিস্টের সইয়ে দেয়া হচ্ছিল রিপোর্ট। বরিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, ২ মালিককে ৬ মাসের কারাদণ্ড। চট্টগ্রামে শুধুমাত্র একটি বুথে নমুনা নেয়ায় ভোগান্তিতে পড়েছেন বিদেশগামীরা। ইতালি থেকে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়ার পর দেশের বাইরে গেলে করোনা নেগেটিভ সনদ লাগবে, এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এরপর থেকে রেমিটেন্স যোদ্ধাদের ভিড় চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে। নির্ধারিত সময়ে রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কায় তারা। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বিদেশগামীদের এখন থেকে লাগবে কোভিড নেগেটিভ সনদ। তাই বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে একমাত্র সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন ও নমুনার জন্য দীর্ঘ লাইন রেমিটেন্স যোদ্ধাদের। নমুনা দেওয়ার পর 3 দিন পর্যন্ত আইসোলেশনে থাকার সত্ত্ব থাকলেও সামাজিক দূরত্ব না মানায় উল্টো ভিড়ে এসে এদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক তথ্যের অভাব, বারবার পরীক্ষার স্থান পরিবর্তন সহ নানা ভোগান্তি যাত্রীদের। যেই কষ্ট রে ভাই, এর কোনো আইন শৃঙ্খলা নাই, কিচ্ছু নাই। একসাথে 300-400 মানুষ রাঙ্গুনিয়া থেকে আসা যাওয়া করতেছে, আর আজকে অনেক দিন ধরে আমাদেরকে অনেক হয়রানি করতেছে। নিয়ম অনুযায়ী ফ্লাইটে ওঠার 72 ঘন্টার মধ্যে নমুনা সংগ্রহ আর 24 ঘন্টা পূর্বে রিপোর্ট দেওয়ার নিয়ম। কিন্তু যাত্রার আগ মুহূর্তেও রিপোর্ট পাবে কিনা তা নিয়ে সংখ্যা কাটছে না। শিডিউলটা ইন্টারন্যাশনাল ফ্লাইটের, ওইটা এরা অ্যাকচুয়াল বলতে পারতেছে না, এক একজন এক একটা বলতেছে। বাসায় যাব কখন, ঢাকার রওনা করব কখন, এখন ওইখান থেকে আবার ফ্লাই করবো কেমনে। প্রথম দিকে একটু সমস্যা হলেও পরে ভোগান্তি থাকবে না বলে দাবি সিভিল সার্জনের। কিছু কিছু সমস্যা হচ্ছে, তারপর আমরা কি সমস্যা এগুলো দেখে বাকি পদ্ধতি আমরা নিব। কোনো কষ্ট না দিয়ে আমরা কাজটা শেষ করতে চাই। তবে কাজটি চ্যালেঞ্জিং হলেও সব ব্যবস্থা আছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে, আমরা এই ব্যাপারে খুব কঠোর নজরদারিতে রেখেছি যাতে কোনো রকম অসুবিধায় আমার প্রবাসী ভাইরা না পড়েন। ইতালি, চীন, কোরিয়া সহ বেশ কিছু দেশে কোভিড পজিটিভ পাওয়ায় বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় বাংলাদেশিদের। তাই 23 জুলাই থেকে বিদেশগামীদের জন্য নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করেছে সরকার। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজশাহীতে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। হাটবাজার সহ জনসমাগম স্থলে মানুষের অসচেতনতায় বাড়ছে এ সংক্রমণ, মত চিকিৎসকদের। এ অবস্থায় করোনার নিয়ন্ত্রণে কঠোরতা চায় সচেতন নাগরিকরা। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, স্বাস্থ্যবিধি মানতে বাড়ানো হয়েছে তৎপরতা। আব্দুস সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। জমজমাট হাট কিংবা নগরীর শপিং মল, মার্কেট, জীবন জীবিকার তাগিদে প্রতিদিন বের হতে হলেও রাজশাহীর কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দোকান, বাজার অথবা অটোরিকশায় চলাচলে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এতে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণের তালিকা। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে প্রশাসনের কঠোর অবস্থান চান সচেতন নাগরিকরা। আমরা এই বিধি নিষেধগুলো যদি না মানি, তাহলে কিন্তু আমাদের এই রোগটা এখান থেকে দূরীভূত হওয়া কোনোভাবেই সম্ভব না। প্রশাসনিক যে দায়িত্বের জায়গায় যারা থাকার কথা, তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না। পাশাপাশি আমাদের সাধারণ মানুষের মতো করোনার যে ভীতি যেটুকু থাকার কথা, সেটা নাই। রাজশাহী মেডিকেলের ভাইরোলজির চিকিৎসক মনে করেন, অসচেতনতার কারণে প্রতিদিনের সংগৃহীত নমুনার 50%ই করোনা ভাইরাসের উপস্থিতি মিলছে। এটাই কিন্তু আসল চিত্র না। এটা যে যারা টেস্ট করতে আসছে তাদেরটা আমরা শুধু দেখতে পাচ্ছি, কিন্তু অনেক লোক আছে যারা মানে নিম্ন মধ্যবিত্ত অথবা দরিদ্র, এরা কিন্তু টেস্টটা করছে না। কাজেই এরা ছাড়াও কিন্তু আরো মানে সংক্রমিত মানুষ আছে। এই অবস্থার উত্তরণে মাস্ক বিতরণ, মাইকিং সহ বিভিন্নভাবে তৎপরতা বাড়ানো হয়েছে বলে দাবি মহানগর পুলিশের মুখপাত্রের। যারা আক্রান্ত আছেন তাদের ঘরগুলিকে, তাদের বাড়িগুলিকে চিহ্নিত করে তাদেরকে সেই সমস্ত বাড়িগুলি লকডাউন করা এবং তাদের সাথে যাতে সুস্থ মানুষ সংস্পর্শে না আসতে পারেন, এদিকে কঠোর দৃষ্টি আমরা রাখছি। সিভিল সার্জনের তথ্য মতে জেলায় বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2500। মারা গেছেন 19 জন। গেল 2 সপ্তাহে প্রতিদিন আক্রান্ত হয়েছে গড়ে 50 থেকে 60 জন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। সুনামগঞ্জে তৃতীয় দফায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে 11টি উপজেলা ও 4টি পৌরসভার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক পরিবার। সুনামগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। পরপর 3বারের বন্যায় সুনামগঞ্জের মানুষ অবর্ণনীয় দুর্গতির মধ্যে পড়েছেন। নদীর পানি হাওর উপচে জনপদে প্রবেশ করায় কর্মহীন হয়ে পড়েছেন হাওরবাসী। সুনামগঞ্জ পৌর এলাকার 80% মানুষ সহ জেলার 11টি উপজেলা এবং 4টি পৌরসভার নিম্নাঞ্চলের কয়েক লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। মাঝে মাঝে সাঁতরাই আনতে পারি, কিন্তু এই ব্যবস্থা নাই যে সাঁতরাই গেলাম। গাড়িগুলো তো অবশ্যই চলাফেরা করা যাচ্ছে না, মানুষে কাজকর্মও যাইতে পারতেছে না। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই না, অনাহারে মরতেছি। এমন দুর্গতিতে সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন বানভাসী মানুষেরা। সুনামগঞ্জ জেলাকে
দুর্গত অঞ্চল ঘোষণা করার জন্য আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত আহ্বান জানাচ্ছি। 312টি আশ্রয়কেন্দ্র খোলা সহ বানবাসী মানুষের জন্য বিভিন্ন সহযোগিতার কথা শোনালেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। 1,59,000 পরিবারের মাঝে 10 কেজি হারে বিশেষ বিজিএফ কার্যক্রম বিতরণ শুরু করেছি। জেলা সদরের সঙ্গে ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর, বিশ্বম্বরপুর ও জামালগঞ্জ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এক মাসের মধ্যে 3 বারের বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। এই অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন বানবাসী মানুষেরা। সুনামগঞ্জের পৌর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। পদ্মায় প্রবল স্রোতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। 2 ঘাটেই হাজার হাজার যানবাহন আটকা পড়েছে। গতকাল সন্ধ্যার পর পদ্মায় স্রোতের তীব্রতা বাড়ায় ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া, কাঁঠালবাড়ি নৌ রুটে এক পর্যায়ে সবগুলো ফেরি বন্ধ করে দেওয়া হয়। 10 ঘন্টা বন্ধ থাকার পর সকালে 16টি ফেরির মধ্যে 5টি ফেরি চালু করা হয়। পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও ফেরিসহ নৌযান চলাচল বিঘ্নিত হচ্ছে। এই মুহূর্তে শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাটে রয়েছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, এই ফেরি চলাচল শুরু হওয়ার পরেও কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। এই সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু মানুষের দুর্ভোগ বেড়ে গেছে। সীমিত আকারে যে ফেরিগুলো চলছে সেগুলো যথাসময়ে গন্তব্যে যেতে পারছে না। স্রোতের তীব্রতা এত বেশি যে ফেরিগুলো কিন্তু পাল্লা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। এই বহরের 16টি ফেরির মধ্যে 5টি ফেরি দিয়ে এই সীমিত সার্ভিস চালু রাখা হয়েছে, কিন্তু যানবাহনের দীর্ঘ লাইন বেড়ে যাচ্ছে। এই নদীতে যে তীব্র স্রোত, এই স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে না চলবার কারণে 7টি ফেরি কিন্তু আজও অলস বসে আছে। আর বিকল 4টি ফেরি কিন্তু এখনো সচল হয়ে এই বহরে যোগ দিতে পারেনি। কিন্তু এই তীব্র স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলবার মতো ক্ষমতার ফেরি কিন্তু এখনো এখানে আসেনি। সে কারণে মানুষের মধ্যে অনেক ক্ষোভ। দক্ষিণাঞ্চলে 21 জেলার মানুষ কিন্তু এখানে যেভাবে দুর্ভোগ পোহাচ্ছে, তাদের নানা রকম কষ্ট দুর্ভোগ কিন্তু আমাদেরকে এসে জানাচ্ছেন। বিশেষ করে যে এখানে পণ্যবাহী ট্রাকগুলো, সেগুলো কিন্তু 7-8 দিন ধরে অপেক্ষা করছে এবং তাদের এখানে কিন্তু নানা রকম দুর্গতি পোহাতে হচ্ছে। আর এই পণ্যবাহী ট্রাকগুলো যে পারাপার হতে না পারবার কারণে কিন্তু এখানকার অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। ঈদের আগে এইসব পণ্যবাহী ট্রাক গন্তব্যে যাওয়ার জন্য অনেক রকম দরকারের প্রয়োজনীয়তার কথা আমাদেরকে বলেছেন। আবার উৎপাদিত কৃষি পণ্য নিয়েও কিন্তু রাজধানীতে প্রবেশ করতে পারছে না। শিমুলিয়া ঘাটেও কিন্তু এই একই রকম দুর্ভোগ। এই শিমুলিয়া, কাঁঠালবাড়ি এবং ওপারে যে দুপারে যে মানুষের, পদ্মা তীরে মানুষের দুর্গতি, এটি কিন্তু বেশ কয়েকদিন যাবৎ চলমান রয়েছে। এই প্রায় গত কয়েকদিন ধরে রাতে ফেরি বন্ধ হয়ে যাচ্ছে, দিনের বেলা ফেরি চলছে। এই সীমিত সময়ের মধ্যে ফেরিগুলো কিন্তু এই যাত্রী এবং এখানকার যানবাহনগুলো যথাসময়ে পারাপার করতে পারছে না। তাই প্রতিদিনই এই দুর্ভোগ এবং মানুষের কষ্ট বেড়ে চলেছে। এদিকে পদ্মা বিপদসীমার উপর দিয়ে বইছে, আশেপাশে বন্যা দেখা দিয়েছে, নদী ভাঙন এবং করোনার সংক্রমণ ঝুঁকির মধ্যে এই শিমুলিয়া ঘাটের মানুষের দুর্গতি বেড়ে যায় এই সকালের বৃষ্টির কারণে। এই বর্ষার বৃষ্টি আর চারিদিকে দুর্ভোগে একাকার এখন এই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট। এই ছিল এই ঘাটের সর্বশেষ পরিস্থিতি। সাবিত, শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। বাংলা সময়ে আরও থাকছে। ডিজিটাল হাটে পশু বিক্রি নিয়ে বিপাকে প্রান্তিক চাষিরা। নেই স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহারের অভ্যাস, মধ্যস্বত্বভোগীদের ফায়দা লোটার সুযোগ সৃষ্টির শঙ্কা। দেশ তো বটেই, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে উদ্বাস্তু হওয়া মানুষের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত করা হয়েছে কক্সবাজারে। শুধু আবাস নয়, এখানে আশ্রয় নেওয়া পরিবারগুলোর স্থায়ী পুনর্বাসন ও আর্থিক সচ্ছলতা আনতেও কর্মসূচি হাতে নিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে 600 পরিবার ঠাঁই পাবেন সুদৃশ্য অ্যাপার্টমেন্ট ভবনে। প্রকল্পটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কক্সবাজার থেকে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়।
কক্সবাজার সদরের এয়ারপোর্ট সংলগ্ন কুতুবদিয়া পাড়া ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পর ভিটেমাটি হারানো মানুষদের বসবাস এখানে। দুর্যোগ থেকে বাঁচতে জায়গাটিতে আশ্রয় নিলেও দুর্ভোগ এখনও নিত্যসঙ্গী এসব মানুষের। নবনির্মিত আশ্রয়ন প্রকল্পে নিজেদের স্থায়ী ঠাঁই হওয়ার খবরে নতুন স্বপ্ন দেখছেন বাস্তুহারা ভুক্তভোগীরা। আমরা ফানির মাঝে বসবাস করতেছি, ওখানে গেলে আমাদের একটু সুবিধা হবে। ওখানে স্কুল আছে, রাস্তাঘাট আছে, বিল্ডিং এর মধ্যে থাকতে পারবো। সদরের খুরুশকুল মৌজায় বাঁকখালী নদীর কোল ঘেঁষে ১,৮০০ কোটি টাকা ব্যয়ে ২৫৩ একর জমিতে জলবায়ু উদ্বাস্তুদের জন্য আশ্রয়ন প্রকল্প গড়ে তুলেছে সরকার, যেখানে ৫ তলা বিশিষ্ট ১৯টি ভবন এখন প্রস্তুত। প্রথম ভাগে ৬০০ পরিবার এবং পরবর্তীতে ১৩৯টি ভবন নির্মিত হলে এখানে বাস করবেন ৪,৫০০-এর বেশি পরিবার। প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ তদারকিতে প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এটা অত্যন্ত লো লাইং একটা এলাকা ছিল, যেটাকে উপরে করা হয়েছে। ফ্ল্যাট প্লেনের যে একটা রিসার্চ, সেই রিসার্চটা এখানে করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা এখানে একটা এমব্যাঙ্কমেন্ট তৈরি করা হয়েছে। জেলা প্রশাসক ও প্রকল্প পরিচালকের দাবি, স্থায়ী নিবাসের পাশাপাশি টেকসই কর্মসংস্থান হবে এখানকার বাসিন্দাদের, বাড়বে পর্যটকদের আনাগোনাও। ওনাদের বেশিরভাগই হলো মৎস্যজীবী। প্রথম পর্যায়ে ওনাদেরকে মৎস্য ধরা এবং কাজ করে খেতে পারে, বিক্রি করতে পারে, শুটকি তৈরি করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে, ঋণ দেওয়া হবে। কক্সবাজার যেহেতু পর্যটন নগরী, সুতরাং পর্যটন নগরীকে কিন্তু এটা বাংলাদেশে তো বটেই, সারা বিশ্বে এটা রিপ্রেজেন্ট করবে। ৫ তলা বিশিষ্ট প্রত্যেকটি ভবনে বাস করবেন ৩২টি পরিবার। থাকছে উপাসনালয়, স্কুল সহ অন্যান্য আধুনিক নাগরিক সুবিধাও। প্রকৃতির কোনো ক্ষতি না করেই বছরের পর বছর ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে বাংলাদেশকে। দাতা সংস্থাগুলোর অর্থায়নের দিকে না তাকিয়ে থেকে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নেই এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। জলবায়ু বাস্তুচ্যুত নিরাশ্রয় মানুষের স্থায়ী আবাস প্রতিষ্ঠায় এটি বিশ্বে অনন্য নজির, দাবি নীতি নির্ধারকদের। দেবাশিস রায়, সময় সংবাদ, খুরুশকুল, কক্সবাজার। মৃত প্যাথোলজিস্টের সইয়ে দেয়া হচ্ছিল রিপোর্ট, সেজন্য বরিশালে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 2 মালিককে 6 মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতরাতে জেলা সিভিল সার্জনের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে নগরীর জর্ডন রোডে দি সেন্ট্রাল মেডিকেল সার্ভিসেস নামে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায় প্যাথোলজিস্ট ডাক্তার গাজী আমানুল্লাহ খান গত 19 জুলাই মারা গেলেও এখনও রিপোর্টে তার সই ব্যবহার করা হচ্ছে। এ অপরাধে মালিক একে চৌধুরী ও জসিমউদ্দিন মিলনকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক না হয়েও পদবি ব্যবহার করায় ডাক্তার নূর এ সরোয়ার সৈকতকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। মৃত ডাক্তারের সার্টিফিকেট ব্যবহার করে এখনও রিপোর্ট দেওয়া হচ্ছে। পাশাপাশি একজন ডাক্তার যিনি ভুয়া পদবি ব্যবহার করে চিকিৎসা দিচ্ছিলেন, আমরা এরকম অভিযোগ পেয়ে এখানে এসেছি। এসে অভিযোগের সত্যতা পেয়ে আমরা ক্লিনিকের 2 জন মালিক এবং একজন ডাক্তারকে আটক করেছি। 3 জনকেই আমরা বিনাশ্রম 6 মাসের কারাদণ্ড দিয়েছি। পাশাপাশি ডায়াগনস্টিক সেন্টারটিকে আমরা সিলগালা করেছি। মায়ের লাশ নিয়ে রাস্তায় নেমেছে মেয়ে, বিচার চাইছে বাবার। এসএসসি পরীক্ষার্থী রুকাইয়ার অভিযোগ, তাকে আলাদা ঘরে আটকে রেখে মাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করা হয়েছে। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মাকে শেষবারের মতো দেখার সুযোগও মেলেনি। এমন নির্মম ঘটনা ঘটেছে রংপুরের গঙ্গাচড়ার কিসামত হাবু গ্রামে। রংপুর থেকে হিদায়তুল ইসলাম বাবুর রিপোর্ট। মায়ের লাশ নিয়ে বাবার শাস্তি চেয়ে এভাবেই রাস্তায় নেমেছে মেয়ে। রংপুর গঙ্গাচড়া সড়কে এসএসসি পরীক্ষার্থী রুকাইয়ার সাথে যোগ দেয় আরও অনেকে। মেয়ের অভিযোগ, মঙ্গলবার রাতে বাবা রবিউল মা রিপাকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। বের হয়ে দেখি আমার আম্মু নাকি কারেন্ট শর্ট খেয়ে মারা গেছে, আর তার হাতে এভাবে কারেন্ট পেঁচানো ছিল। তো আমার সন্দেহ যে আমার মা খুন করা হয়েছে বা হত্যা করা হয়েছে, তো আমি আর বিচার চাই। স্বজনরা বলছেন, বিয়ের পর থেকেই রিপাকে নির্যাতন করত রবিউল। মঙ্গলবার মেয়েকে নানার বাড়িতে পাঠানোয় রিপাকে অমানসিক নির্যাতন করে রবিউল। আমার বোনকে বৈদ্যুতিক তার পেঁচায় মারা হলো, এখন পর্যন্ত আসামি কিভাবে ঘুরে বেড়ায়। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, তার মানে এই নয় তাকে বৈদ্যুতিক তার দিয়ে মারতে হবে।
আমরা এটা সঠিক বিচার চাই। ময়নাতদন্তের পর রিপার মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। পোস্টমর্টম রিপোর্টের পর এটা তদন্ত দিন আছে, যদি তদন্ত প্রক্রিয়ায় যদি সেখানে কোনো জড়িত পাওয়া যায় সেই ক্ষেত্রে আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। অভিযুক্ত রবিউল কৃষি পেশার সাথে যুক্ত, এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। নাটোরে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের নারী সদস্য সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 1 লাখ টাকা। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, 14 জুলাই ঢাকা থেকে চাঁপাই নবাবগঞ্জ যাচ্ছিলেন মিজানুর রহমান নামে নাটোরের এক ইলেকট্রনিক ব্যবসায়ী। পথে সিরাজগঞ্জে যাত্রা বিরতি দিলে খাবার হোটেলে একই বাসের যাত্রী শরীফা আক্তার সাথীর সঙ্গে পরিচয় হয়। প্রেমের ফাঁদে ফেলে পরদিন সন্ধ্যায় মুঠোফোনে তাকে নাটোর সদরের একটি বাড়িতে নিয়ে জিম্মি করে সাথী ও তার সহযোগীরা। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে তার পরিবারের কাছ থেকে 2,10,000 টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়। এ ঘটনায় 21 জুলাই নাটোর সদর থানায় মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী। পরে বুধবার ফুলেশ্বর এলাকা থেকে অভিযুক্ত সাথীসহ তার 5 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। জমি অধিগ্রহণের খবরে সরকারের কাছ থেকে বেশি টাকা পাবার আশায় ঘরবাড়ি তৈরির হিড়িক পড়েছে বরিশাল বিমানবন্দর সংলগ্ন 3টে গ্রামে। বিষয়টি স্বীকারও করেছেন স্থানীয়রা। এটিকে বৈধ করতে হোল্ডিং নম্বর দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় চেয়ারম্যান। জেলা প্রশাসক বলছেন, কোনো অনৈতিক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। অল্প সময়ের ব্যবধানে বরিশাল বিমানবন্দর সংলগ্ন 3 গ্রামের চেহারা পাল্টে গেছে। পুকুর, ডোবা কিংবা ফসলি জমি সব জায়গায় তৈরি করা হচ্ছে কাঁচা অথবা আধা পাকা ঘরবাড়ি। রাত পোহালেই দেখা যায় নতুন নতুন ঘর। এই কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করলেও মানছে না কেউ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটি স্থাপনের জন্য বিমানবন্দর সংলগ্ন প্রায় 158 একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। গত 13 জুলাই একটি গণবিজ্ঞপ্তি জারি করে ওই জমিতে নতুন কোনো স্থাপনা তৈরি থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। এরপরই অতিমাত্রায় তৎপর হয়ে ওঠেন জমির মালিকরা। দিনরাত চলছে এলাকায় ঘরবাড়ি তৈরির কাজ। সরকারের কাছ থেকে বাড়তি টাকার আশায় দ্রুত ঘর তোলা হচ্ছে বলে জানায় স্থানীয়রা। খালি জায়গায় হয়তো টাকা কম দেবে, আর মনে করেন ঘরবাড়ি যদি করে হয়তো কিছু টাকা বেশি দেবে। জমিতে যদি আমি 1.5 লক্ষ টাকা পাই আর এই জায়গায় যদি আমি 2 লক্ষ টাকা পাই, সেক্ষেত্রে আমি আরেক জায়গায় যে 2% জমি কিনা একটা ঘর করতে পারবো। বিশেষ সম্পদ যাইতেছে, তাহলে আমরা একটু ঘর দরজা করিয়া কিছু টাকা পয়সা লাভবান হইতে পারি কিনা, এই জন্য। আর বিষয়টি আইনগতভাবে বৈধ করতে ইউনিয়ন পরিষদকে হোল্ডিং নম্বরের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। জমি অ্যাকোয়ার করার কথা আলোচনা হওয়ার পর থেকেই বিমানবন্দরের তখনই মানুষে অবৈধ ঘর উঠানো শুরু করে দিয়েছে। টিউনো স্যারের সাথে আলাপ করছি, বলছে যে এর হোল্ডিং নাম্বার দেওয়া যাবে না। তবে জেলা প্রশাসক বলছেন, অধিগ্রহণের জন্য প্রস্তাবিত জমির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এখন যদি কেউ এখানে স্থাপনা নির্মাণ করে, তাহলে তিনি কিন্তু সেই ক্ষতিপূরণে অন্তর্ভুক্ত হবেন না, ফলে তিনি আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আমরা এই ধরনের অসৎ উপায় অবলম্বন করার জন্য, অপতৎপরতা বন্ধ করার জন্য তাদের প্রতি বিনীত অনুরোধ করব। বরিশাল বিমানবন্দর সংলগ্ন উত্তর রহমতপুর মৌজার 48.24, খাপুর মৌজার 79 এবং মানিককাঠি মৌজার 30.70 সহ মোট 157.94 একর জমি অধিগ্রহণ করবে সরকার। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। নেই স্মার্টফোন আর ইন্টারনেট ব্যবহারের অভ্যাস। অনিশ্চিত পশুর হাট বসবে কিনা সেটাও। আর এতেই কোরবানিকে কেন্দ্র করে পালন করা পশু নিয়ে বিপাকে গ্রাম অঞ্চলের পশুপালনকারীরা। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও অনুপস্থিত স্বচ্ছতার সঙ্গে ক্রয় বিক্রয়। এসব কারণে ফায়দা লুটার সুযোগ তৈরি হবে মধ্যস্বত্বভোগীদের, এমন মত বিশ্লেষকদের। তাদের আশঙ্কা, পশুর ন্যায্য দাম নিশ্চিতের অভাবে বঞ্চিত হতে পারেন প্রকৃত ক্রেতা বিক্রেতারাও। জুবায়ের ফয়সালের রিপোর্ট। গরু 2-2.5 বিক্রি করবো। হাতে ফিচার ফোন, অপর প্রান্তে 1 বছর ধরে লালন পালন করা 3টি গরুর দর জানাচ্ছিলেন ক্রেতাকে। ঢাকার খুব কাছেই কেরানীগঞ্জের 2টি গ্রাম,
শ্যামলাশি আর কলমারচর, যেখানে কৃষক রফিক মিয়া কিংবা পারভিন আক্তারের মতো শখানেক পরিবার কোরবানির উপযোগী করেছেন 5 শতাধিক গরু। করোনাকালীন ভার্চুয়াল হাটে যা বিক্রির চিন্তা তাদের কাছে অনেকটাই অকল্পনীয়। উল্টো হাট নিয়ে দোলাচলে নানা নেতিবাচক ভাবনা ভর করেছে তাদের মাথায়। 3টা গরু 90,000 টাকা খাইলে তো অনেক কিছু, 90,000 টাকা আমরা আয় করতে পারবো না আর 1 বছর পারলে। সবই দেখে তো আর গরু বেচা কিনা হয় না, কি করে অনলাইনে গরু বিক্রি করতে হবে এটা তো আমরা জানি না। আট দিলে আমগো সুবিধা আর কি, আটের মধ্যে আমরা নিলে বেচতে পারবো। যদিও অনলাইন ভিত্তিক ডিএনসিসির ডিজিটাল হাটের ওয়েবসাইটে কোনো পশুরই প্রকৃত মালিক আর ঠিকানার উল্লেখ নেই। একই অবস্থা অন্যগুলোতেও। এতে কঠিন হবে পশুর প্রকৃত দাম নিশ্চিত করা, এমন মত দিয়ে বাজার বিশ্লেষকদের আশঙ্কা মধ্যস্বত্বভোগীদের দখলে যেতে পারে কোরবানির হাট। আইনগত বাধা নিষেধের আওতায় এই মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীকে আনা হয়নি। কোরবানির গরুর বাজারকে ঘিরে একটা বড় ধরনের প্রতারণা বা অসাধু ব্যবসা সৃষ্টি হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। তবে অপেক্ষাকৃত স্বস্তিতে আছে মোটা অঙ্কের অর্থলগ্নিতে গড়ে ওঠা খামারগুলো। অনলাইনে ভালো সাড়া পাওয়ার দাবি করা হলেও তা নিয়ে ভিন্ন মত দিলেন ক্রেতারা। ছবিতে দেখলাম, বাস্তবে যখন আমার কাছে সামনে গরুটা আসলো তখন ওইটা দেখলাম যে ছবিতে একরকম, আসার পর হয়ে গেল আরেক রকম। কাস্টমার অনলাইনে কেনাটাকে স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এবং আমরা রেসপন্স পাচ্ছি প্রচুর। গত বছরের চেয়ে এই বছর ধরেন আমাদের 60% রেসপন্স বেড়ে গেছে। পরিমাণে অল্প হলেও পশু পালনে পরিবার ভিত্তিক বিনিয়োগের আর্থিক মূল্য বিবেচনায় এর সুরক্ষা অতি জরুরি, এমন মত সব পক্ষের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনা দুর্যোগে দেশের প্রায় 100 বিনোদন পার্ক প্রায় 4 মাস ধরে বন্ধ। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি কর্মহীন হওয়ার ঝুঁকিতে পড়েছে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী। পার্কগুলো বন্ধ থাকায় প্রতি মাসে ক্ষতি হচ্ছে প্রায় 45 কোটি টাকা বলে দাবি পার্ক মালিক সমিতির। স্বাস্থ্যবিধি মেনে বিনোদন পার্কগুলো খুলে দেওয়ার পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রাজধানীর আশুলিয়ায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম। ইট পাথরের এই ব্যস্ত জীবনে একটু স্বস্তির আশায় সারা বছর এখানে হাজারো মানুষের আগমন হলেও করোনা দুর্যোগ পাল্টে দিয়েছে এর চিরচেনা রূপ। গত 4 মাস ধরে স্থবির হয়ে পড়ে আছে পার্কটির বিভিন্ন রাইড। ঈদ, পূজার মতো ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সারা বছর পিকনিক ও ব্যক্তিগতভাবে বিনোদনের জন্য আসেন এখানে। পার্ক মালিকরা বলছেন, এভাবে দীর্ঘদিন পার্ক বন্ধ থাকলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কোটি কোটি টাকার মূল্যের এসব রাইডগুলোর যে যন্ত্রাংশগুলো সেগুলো একেবারে অকেজ হয়ে পড়বে। মুভমেন্ট না করলে, গ্রিজিং না করলে বা রানিং না থাকলে এগুলো মরিচা পড়ে যায় এবং কি ড্যামেজ হয়ে যায়। রাজধানী সহ সারা দেশে প্রায় 100টি বিনোদন পার্কে কর্মরত প্রায় 20,000 কর্মকর্তা কর্মচারী। পার্ক মালিক সমিতির দাবি, করোনা সংকটে পার্কগুলো বন্ধ থাকায় প্রতি মাসে ক্ষতি হচ্ছে প্রায় 45 কোটি টাকা। আমরা রোজার ঈদটা তেমন কোনো ইনকাম করতে পারিনি, কিন্তু এই কোরবানির ঈদটাতেও যদি আমরা কোনো ইনকাম না করতে পারি তাহলে এটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য খুব একটা খারাপই হয়ে যাবে। আসলে সরকারের কাছে একটা সুপারিশ জমা দিয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমরা স্বাস্থ্যবিধি মেনে পার্কগুলো পরিচালনা করতে সক্ষম হব। দীর্ঘদিন বাসায় আবদ্ধ থাকা মানুষগুলোকে মানসিক প্রশান্তি দিতে স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেওয়ার পক্ষে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এক্ষেত্রে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান পর্যটন বিভাগের সিনিয়র সচিব। আমাদের বাচ্চারা বা অনেক বয়স্ক মানুষও আছেন যারা একটানা গৃহে আবদ্ধ থেকে এক ধরনের মানসিক চাপের মধ্যে থাকেন বা এক ধরনের সমস্যায় ভুগতে পারেন। সেক্ষেত্রে যে জায়গাগুলোতে এখন সংক্রমণ তেমন নেই সেই জায়গাগুলোতে এটা খুলে দেওয়া যায়, আর যেখানে মাঝারি সংক্রমণ আছে সেখানে অনেক বিধিনিষেধ মেনে খুলে দেওয়া যায়। আমরা একটা নীতিমালা তৈরি করেছি, এই নীতিমালাটা আগামী 4-5 দিনের মধ্যে সবার হাতে হাতে পৌঁছে যাবে। এখন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যদি মনে করে স্বাস্থ্যবিধি মেনে এগুলো খুলে দিলে কোনো সমস্যা নেই, তারা খুলে দেবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পার্ক পরিচালনা করতে সামাজিক দূরত্ব নিশ্চিত ও ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রস্তুত রেখেছে পার্ক মালিকরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রভাবশালীরা নাটোরের সিংড়ায় নদী ও খালে বাঁশের বাঁধ দিয়ে সৌতি জাল দিয়ে মাছ ধরার কারণে সঠিকভাবে পানি প্রবাহ হচ্ছে না। প্রতিদিনই পানি বৃদ্ধি পাওয়ায় নাটোরের সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় ভাঙছে বাঁধ, তলিয়ে যাচ্ছে ঘরবাড়ি, রাস্তাঘাট। আইসিটি প্রতিমন্ত্রী সৌতি জাল অপসারণের নির্দেশ দিলেও তার কোনো প্রভাব পড়েনি। নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য, ছবিতে বিস্তারিত।
নাটোর জেলার সিংড়া উপজেলার আত্রাই ও নাগর নদীতে বাসারনগর, লালপাড়া, ধরমপুর ও সারদানগর গ্রামে 4টি এবং বড়িয়া খালে 4টি সৌতি জাল স্থাপন করে মাছ ধরছে প্রভাবশালীরা। সৌতি জালগুলো স্থাপনের কারণে নদীর পানি নামতে বাধাগ্রস্ত হচ্ছে। এতে বন্যার পানিতে বাড়ি ডুবছে ও মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে। জাল দিলে পোনা মাছের ক্ষতি হয়, তারপরে পানির প্রভাব হয়, পানি যাবার পারে না, পানি ফুলে বাড়ি ঘর তোলা যায় বন্যায়। নদীর পানি লালা শক সুতি দিয়ে এমনভাবে আটকানো আছে এবং এই কালীগঞ্জ তিরমণি থেকে 12হাটি পর্যন্ত গোটা রোডই ডুবে আছে, আমরা চলাচল করতে পারছি না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বন্যার ভয়াবহতা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে সৌতি জালগুলো অপসারণের জন্য অনেক আগে অবহিত করলেও তাতে লাভ হয়নি। অপসারণের জন্য আপনার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়নের সাথে আমরা আলাপ করেছি। যেহেতু পানির লেভেল বাড়তেছে, জনগণকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আর আইসিটি প্রতিমন্ত্রী সৌতি জাল অপসারণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিলেও বাস্তবায়ন হয়নি। আমরা আশা করব যে এই পানির চলমান প্রবাহ যেন কোনো অবৈধ শক্তি প্রতিরোধ করতে না পারে, তার জন্য আমরা আরো শক্ত ব্যবস্থা গ্রহণ করব। তবে স্থানীয় প্রশাসনের দাবি, তারা সৌতি জাল অপসারণে অভিযান চালাচ্ছে। সৌতি জাল দিয়ে নদীর প্রবাহটাকে বাধাগ্রস্ত করে ওভারফ্লো করে পানি, সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা দেখেছেন আমরা নিয়মিতভাবে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রেখেছি। আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে সিংড়া উপজেলায় 4টি ও নলডাঙ্গা উপজেলার 1টি ইউনিয়ন তলিয়ে গেছে। সময় সংবাদ, নাটোর। পঞ্চগড়ে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে বোদা উপজেলার বোরোপটিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা মাছ ধরতে গিয়ে মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির কোনো পরিচয় খুঁজে পাওয়া যায়নি। ঝিনাইদহে ন্যায্য দামে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। গতকাল সকালে শহরের উজির আলী স্কুল ও শিশু একাডেমি সহ 5টি স্থানে এ পণ্য বিক্রি শুরু হয়। এ সময় জনপ্রতি 5 লিটার তেল 400 টাকায়, 2 কেজি চিনি 100 টাকা ও 1 কেজি ডাল সংগ্রহ করেন নিম্ন আয়ের মানুষ। তবে এ সময় স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি উপেক্ষা করে পণ্য কিনতে দেখা যায় তাদের। পঞ্চগড়ে ভুয়া মেডিকেল টেস্ট রিপোর্ট দেওয়ার অভিযোগে হোমিও সেন্টারের 2 মালিককে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্ধ করে দেয়া হয় হোমিও সেন্টারের কার্যক্রম। দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মনের নেতৃত্বে শহরের কায়েতপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তিনি জানান, দীর্ঘদিন ধরে রিজিট প্লাস অ্যাফিলিয়েট লিমিটেড নামে একটি হোমিও সেন্টার খুলে ভুয়া মেশিনের মাধ্যমে বিভিন্ন রোগের পরীক্ষা করে মানুষের কাছ থেকে প্রতারণা করে আসছিল। কয়েকজনকে ভুক্তভোগীর এমন অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক আবু বকর সিদ্দিক ও রবিউল ইসলামকে 50,000 টাকা জরিমানা করা হয়। বগুড়ায় সবজি বোঝাই ট্রাক থেকে 10টি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ 3 জনকে আটক করা হয়েছে। গতকাল বিকেলে কাহালুর ভাগ দুবড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এপিবিএন 4 এর ব্যাটালিয়ন কমান্ডার জয়নাল আবেদিন জানান, নওগাঁর সীমান্তবর্তী বদলগাছি থেকে অস্ত্রগুলি ও মাদক নিয়ে একটি সবজি বোঝাই ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসছে এমন খবরে কাহালুর ভাগ দুবড়া এলাকায় সড়কে অবস্থান নেয় তারা। এ সময় সবজি বোঝাই একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে 10টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি এবং 136 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় ট্রাকটির চালক ও হেলপার সহ 3 জনকে। উদ্ধারকৃত পিস্তলগুলো পাকিস্তান ও তুরস্কের তৈরি। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ভারত থেকে অস্ত্রগুলি চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে ধারণা পুলিশের। যখন সার্চ করি তখন দেখি যে এই গাড়িতে সবজির উপরে ফাঁকে ফেন্সিডিল 136 বোতল ফেন্সিডিল আছে এবং 10টি বিদেশি পিস্তল, 10 রাউন্ড গুলি সহ তারা যাচ্ছে। জনি সম্পর্কে আমরা খোঁজখবর নিয়েছি, জানতে পারছি যে সে অস্ত্র এবং মাদক ব্যবসায়ী এবং তার ধরার জন্য আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছি।
পিরোজপুরে অসচ্ছল সংস্কৃতি কর্মীদের আর্থিক অনুদান দেওয়া হয়েছে। গতকাল সকালে নিজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজাদ হোসেন ৩২ জন অসচ্ছল সংস্কৃতি কর্মীকে ৫,০০০ টাকা করে অনুদানের চেক বিতরণ করেন। এ সময় ৬টি সাংস্কৃতিক সংগঠনকেও ২,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়। পর্যায়ক্রমে জেলার অন্য অসচ্ছল সংস্কৃতি কর্মীদের এই আর্থিক অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রিজেন্ট জেকেজি কাণ্ডে তোলপাড় স্বাস্থ্য মন্ত্রণালয়, সরিয়ে দেওয়া হচ্ছে এক পরিচালককেও। শাহাবুদ্দিনকে কোভিড পরীক্ষার অনুমোদন কেন জানতে চেয়ে অধিদপ্তরকে মন্ত্রণালয়ের চিঠি। করোনা মোকাবিলার নামে প্রতি মাসে সরকার খরচ করছে শত শত কোটি টাকা। দেশে আরও ৪২ জনের মৃত্যু, সংক্রমণ নিয়ন্ত্রণে সফলতার দাবি মন্ত্রীর। চট্টগ্রামে প্রবাসীদের বাধ্যতামূলক কোভিড পরীক্ষার বুথ মাত্র একটি, বারবার স্থান পাল্টানোয় ভোগান্তি, নির্ধারিত সময়ে রিপোর্ট পাওয়া নিয়ে শঙ্কা। সারা দেশে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দী লাখ লাখ মানুষ। পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, পারাপারের অপেক্ষায় হাজার হাজার যানবাহন। এবং জলবায়ু উদ্বাস্তুদের জন্য কক্সবাজারে বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন আজ। ১,০০১ টাকায় ফ্ল্যাট পাবে ৬০০ পরিবার। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সবাই সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।